নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভারতের মানচিত্রে এমন একটা জায়গা আছে যেটা শুধুমাত্র কোনো রাস্তা নয়, যেটা শুধুমাত্র কোনো করিডোর নয়, যেটা হয়ে গেল ভারতের লাইফ লাইন। কেন বললাম কথাটা? কারণ একদিকে আছে চীন, আর ঠিক অন্যদিকে আছে বাংলাদেশ। আর ঠিক তার উত্তর পূর্ব দিকে আপনারা দেখতে পাবেন, ওপরের দিক করে যদি দেখেন তা দেখতে পাবেন নেপাল আর ভুটান। আর ঠিক তারই মাঝখান দিয়ে চলে গেছে 20 কিলোমিটার একটা সরু করিডোর। সরু করিডোর, জাস্ট এখানে একবার আপনারা ভাবুন তো, যে যদি কোনোদিন এই করিডোরটা বন্ধ হয়ে যায়, তাহলে ভারতের সাথে পুরো নর্থ ইস্টে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং সাথে সাথে সেই কারণে আপনারা যদি দেখেন, আজকে দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার এমন একটা বড় সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তটা নেওয়ার পর বাংলাদেশ থেকে শুরু করে চীন সবার রাতের ঘুম উড়ে গেছে। সিদ্ধান্ত নিয়েছে কে? পশ্চিমবঙ্গ সরকার। আর রাতের ঘুম উড়ল কার? বাংলাদেশ এবং চীনের। হ্যাঁ, ঠিকই শুনছেন আপনারা, একদম পারফেক্ট শুনছেন। কি হয়েছে ঘটনাটা? 7খানা ন্যাশনাল হাইওয়েকে স্টেজ করে কেন্দ্রের হাতে তুলে দেওয়ার একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। পুরো ভারতের স্ট্র্যাটেজিক, মিলিটারি এবং জিও পলিটিক্যালের পুরো সমীকরণ রাতোরাত কিন্তু একদম বদলে গেল। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, এই সেশনে আলোচনা করব চিকেন নেক অ্যাকচুয়ালি আসল কী জিনিস, কেন এটি ভারতের জন্য ভীষণ পরিমাণে একটা সেন্সিটিভ এলাকা, কেন চীন এই এলাকাটাকে একটু গুরুত্ব দিচ্ছে ভেতর ভেতর, প্রকাশ্যে আসার ক্ষমতা হচ্ছে না। এসেছিল একবার 17-তে, 2017-তে, তারপর আসার ক্ষমতা হচ্ছে না। কেন ভেতর ভেতর গুরুত্ব দিচ্ছে? কেন শিলিগুড়ি করিডোরে মানে ভারত একদম অ্যাক্টিভ হয়ে গেছে? আমরা প্রত্যেকটা বিষয় আলোচনা করব, কারণ আপনারা জানেন যে এই চ্যানেলটা এমন একটা চ্যানেল, বাংলা জ্ঞান হাব আপনাদের প্রত্যেকটা বিষয় আর্টিকেল তুলে এনে এবং তার প্রপার অ্যানালাইসিস এবং লজিক এবং যুক্তি দিয়ে আপনাদের সামনে প্রত্যেকটা বিষয় আমি আলোচনা করে থাকি। সবার প্রথমে আসি আমি আর্টিকেলটা ব্যাপার নিয়ে। দেখুন, আর্টিকেল কিন্তু এখানে চলে এসেছে। যে লড়াইটা অনেক দিন ধরে চলছিল, সেই লড়াই কিন্তু সমাধান শুরু হয়ে গেল এবং সমাধান কিন্তু পাওয়া গেছে। বিষয়টা কি হয়েছে, যে আপনারা জানেন যে বিগত 15 বছর ধরে এই বেঙ্গলে রাজ করে গেছে কে? মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ করে গেছে। কিন্তু বর্তমান সময়ে উনি ভোটে নির্বাচন হেরে গেছেন এবং সাথে সাথে বিজেপি ক্ষমতায় চলে এসেছে। গত 7 থেকে 8 বছর ধরে আপনারা লক্ষ্য করবেন কেন্দ্রীয় সরকারের সাথে বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সাথে কিন্তু মতবিরোধ তৈরি হয়েছিল। আর তার মধ্যে প্রধান ইস্যু কী ছিল? কেন্দ্রের একাধিক অভিযোগ। কেন্দ্র বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিল যে আপনারা আমাদের ল্যান্ড দিন, জমি দিন, ল্যান্ড অ্যালোকেশন করছেন না কেন? বারবার কেন্দ্রীয় সরকার অভিযোগ করেছিল। সেই উত্তর কী ছিল সেটা আমরা আলোচনা করব। অর্থাৎ যদি সীমান্ত এলাকায় ফেন্সিং করতে হয়, শিলিগুড়ি করিডোরকে আরও এক্সপেন্ড করতে হবে, বাড়াতে হবে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গে যে সরকার ছিল আগে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেই সরকার কিন্তু জমি দিচ্ছিল না। আর এইখান থেকেই তৈরি হয়েছিল নানান ধরনের সমস্যা। অবশেষে আমি আপনাদের জানিয়ে দিই যে বিজেপি সরকার আসার পর পশ্চিমবঙ্গে আসার পর 7খানা ন্যাশনাল হাইওয়েকে স্টেজ করার সিদ্ধান্ত এবং সেটা সম্পূর্ণ এই প্রজেক্টটা তুলে দিয়েছে কেন্দ্রীয় সরকারের হাতে। NHAI সাথে সাথে NIHDCL এই দুটোই তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের হাতে। তাই আজকের ভিডিওটা আরও গুরুত্বপূর্ণ। কারণটা কি? কারণ আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব সেই বিষয়টা কি, এই হাইওয়েগুলো কোনগুলোর সাথে কানেক্টিভিটি হচ্ছে, কেন এগুলো এত গুরুত্বপূর্ণ, এর প্রভাব কি হবে, এবং সবথেকে বড় বিষয় হচ্ছে এটা ভারতের জন্য কেন এত গুরুত্বপূর্ণ বিষয়। চলুন আমরা এগিয়ে যাই, প্রত্যেকটা বিষয়কে নিয়ে আমরা আলোচনা করে নিই। দেখুন, সবার প্রথমে যদি আমরা আলোচনা করি চিকেন নেক কি, এই প্রশ্নটা দেখবেন চারিদিকে ছড়িয়ে গেছে, চিকেন নেক চিকেন নেক, কিন্তু অনেক হয়তো একটু জানলেও পুরো বিষয়টা জানেন না। আমি আপনাদের সামনে প্রত্যেকটা বিষয় অ্যানালাইসিস করে দিই। সবার প্রথমে বুঝে নেওয়া যাক চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর আসলে কি। দেখুন, ভারতের যে 7 সিস্টার্স আছে, নর্থ ইস্টের রাজ্যগুলো, তাদেরকে বলা হয় 7 সিস্টার্স।
সেগুলো কি কি আছে যদি দেখতে চান আপনারা এখানে দেখুন কি আছে। এইখানে দেখতে পাচ্ছেন 7খানা রাজ্য আছে, 7খানা রাজ্য। কি কি রাজ্য? আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। দেখতে পাচ্ছেন সব রয়েছে, ত্রিপুরাও এখানে রয়েছে, মিজোরামও রয়েছে, মণিপুর রয়েছে, নাগাল্যান্ড রয়েছে, আসাম রয়েছে, মেঘালয় রয়েছে, অরুণাচল প্রদেশ রয়েছে, সবগুলোই রয়েছে। তো এদেরকে নিয়ে একটা বলা হয় সেভেন সিস্টার্স। এই অঞ্চলটা যুক্ত হয়েছে ভারতের সাথে এবং এই ভারতেরই অংশ, এবং দেখুন এই অঞ্চলে যুক্ত হয়েছে একটা সরু রাস্তা, এই যে দেখতে পাচ্ছেন রেড করে করে দেওয়া আছে, হ্যাঁ, এই সরু রাস্তার মধ্যে দিয়ে কিন্তু এটা যুক্ত হয়ে আছে। এবার প্রশ্নটা হয়ে যায় এখানে, এই একটা সরু করিডোরের মাধ্যমে কিন্তু কানেকশনটা রয়েছে, আর এই সরু করিডোরটা হচ্ছে 20 থেকে 22 কিলোমিটার চওড়া এবং 60 কিলোমিটার কিন্তু দৈর্ঘ্য। খুবই সরু অঞ্চল, খুবই সরু এলাকা, এবং তার জন্য একে বলা হয়ে থাকে, দেখতে পাচ্ছেন খুবই সরু না এটা, তার জন্য এটাকে বলা হয়ে থাকে চিকেন নেক। ঠিক আছে, জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। এবং যেহেতু এটা শিলিগুড়ি কাছে রয়েছে, অতএব এটাকে বলা হয় শিলিগুড়ি করিডোরও কিন্তু বলা হয়ে থাকে। তাহলে দুটো বিষয় কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। যদি কোনোদিন এই করিডোর বন্ধ হয়ে যায়, তাই নর্থ ইস্টের সাথে মানে যোগাযোগ একদম সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে যদি একটা বন্ধ হয়ে যায়। আর এই দিকে নজর দিয়ে রয়েছে কে? দুটো দেশ, এক চীন, এক বাংলাদেশ। এই দুটো দেশ নজর দিয়ে রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিকভাবে এই সেভেন সিস্টার্স বা চিকেন নেক কেন এত গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ কারণটা আমি আপনাদের বলে দিই। এই সেভেন সিস্টার্সের ওপর দিকে যদি দেখেন আপনারা দেখতে পাবেন দুটো জায়গা দেখতে পাবেন, একটা হচ্ছে ভুটান আর একটা হচ্ছে নেপাল। একটা ভুটান একটা নেপাল চলে গেল। দক্ষিণ দিকে যদি দেখতে চান তাহলে দেখতে পাবেন এখানে আছে কে? বাংলাদেশ। এখানে আছে বাংলাদেশ। এবং উত্তর পূর্বে যাকে আমরা তিব্বত দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কার এলাকা? চীন। তিব্বতটা কে কন্ট্রোল করে? চীন কন্ট্রোল করে। তাহলে বুঝতে পারছেন কতটা মানে মানে চিন্তার বিষয়। অর্থাৎ এই করিডোরে 4টি বড় স্ট্র্যাটেজিক জোনের মাঝখানে অবস্থিত এই করিডোরটা। অপরদিকে আমি আরও আপনাদের বলে দিই যে মিলিটারি দৃষ্টিকোণ থেকে এটা কেন এত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এটা ভারতের নর্থ ইস্টকে যুক্ত করা একমাত্র বড় ল্যান্ড রুট। কারণ এই রাস্তা দিয়ে ভারতের সেনাবাহিনী এদিক থেকে যায়, এই রাস্তা দিয়ে ভারতের সেনাবাহিনী এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, হ্যাঁ, ট্রুপ মুভমেন্টও এই রাস্তা দিয়েই হয়। সাথে সাথে ভারতীয় সেনাবাহিনীর অস্ত্র নিয়ে এই রাস্তা দিয়েই যায়। সাথে সাথে মানে মানে রিফাইন এনফোর্সমেন্ট এসে এই রাস্তা দিয়েই যায়। সবাই এরা এই রাস্তাটা দিয়ে এগিয়ে চলে, সব কিছু এই করিডোর দিয়ে হয়। তাহলে ভাবুন তো, যুদ্ধের সময় যদি এই করিডোরটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে নর্থ ইস্টে সেনা পৌঁছানো অত্যন্ত কঠিন হয়ে যাবে। সব কিছু এয়ারলিফট দিয়ে করা সম্ভব নয়, রেল এবং সড়ক এই দুটোই প্রয়োজন। আর বিশেষ করে অরুণাচল প্রদেশ বা চীন সীমান্তে সেনা পাঠাতে হলে এই করিডোরটা মারাত্মক লেভেলে একটা গুরুত্বপূর্ণ করিডোর। তাই ভারতীয় মিলিটারি প্ল্যানাররা এটাকে একটা গুরুত্বপূর্ণ জায়গা হিসাবে দেখছেন, এইটুকু এলাকাকে গুরুত্বপূর্ণ জায়গা হিসাবে দেখছেন। এবার আমি আপনাদের সামনে আরও একটা তথ্য এনে দিই, ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য, দেখে নিন। অর্থনৈতিক দিক থেকেও কিন্তু এই করিডোরটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই জায়গাটা অর্থনৈতিক দিক থেকে কেন বললাম কথাটা? কারণ নর্থ ইস্টে যাওয়ার একটাই মাত্র রাস্তা, যেই রাস্তা দিয়ে খাবার পৌঁছায়, খাবার যায়, ওষুধ যায়, কানেকশনে একটা জায়গায় মেটেরিয়ালস যায়, সব কিছু এই রাস্তা দিয়ে যায়, এমনকি তেলও এই রাস্তা দিয়ে যায়। তাই এইটাকে বলা হয়ে থাকে, এই রাস্তাটাকে বলা হয়ে থাকে যে ইকোনমিক লাইফ লাইন, ট্রেড অ্যাটারি, সাথে সাথে লজিস্টিক ব্যাকবোনও কিন্তু এই রুটটাকে কিন্তু বলা হয়ে থাকে। অতএব নর্থ ইস্টের সাথে যোগাযোগ এই রাস্তা হচ্ছে শিলিগুড়ি করিডোর, এবং এইটা হচ্ছে মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ জায়গা এবং রাজনৈতিক এবং নিরাপত্তা ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ জায়গা। কারণ নর্থ ইস্টে বহুদিন ধরে আপনারা জানতে পারছেন যে ইনসার্জেন্সি চলছে, সাথে সাথে অ্যাথনিক টেনশন রয়েছে, সাথে সাথে সীমান্ত টেনশন রয়েছে, চলেই আসছে। মণিপুরি পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই কারণে কেন্দ্র চাইছিল যে এই জায়গাটা আরও একটু শক্তিশালী এবং নিরাপদে থাকুক এই জায়গাটা। আর তার জন্য তারা কি, কেন্দ্র সরকার বারবার পশ্চিমবঙ্গে যে আগের সরকার ছিল সেই সরকারকে বারবার চিঠি করেছিলেন যে তাদেরকে যেন ল্যান্ড দেওয়া হয়, তাহলে এই জায়গাটা যেন আরও শক্তিশালী করতে পারে, স্ট্রং করতে পারে, শত্রুর পক্ষে চোখ তুলে তাকানোর আগে যেন তাদেরকে ধ্বংস করে দেওয়া যায়।
কিন্তু আগের সরকার কোনোভাবে ল্যান্ড দেয়নি। এবার আসল সিদ্ধান্তটা কি হয়েছে, পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার এসেছে এবং সিদ্ধান্ত নিয়েছে শিলিগুড়ি করিডোরে আশেপাশে 7খানা গুরুত্বপূর্ণ ন্যাশনাল হাইওয়েকে কেন্দ্রের হাতে তুলে দেবে। কেন্দ্রের হাতে তুলে দেবে, NHAI হাতে তুলে দেবে, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, বা অপরদিকে NHIDCL, ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, তাদের হাতে তুলে দেবে। সে কোন 7খানা গুরুত্বপূর্ণ NH, দেখুন সেই 7খানা গুরুত্বপূর্ণ NH কোনটা সেগুলো আপনারা দেখে নিন। সেটা হচ্ছে, খুব ভালো করে দেখুন এই জায়গাটা, সেটা হচ্ছে NH31 যেটা নর্থ ইস্টের লাইফ লাইন বলা হয়ে থাকে, NH33 যেটা বেঙ্গল বিহার কানেক্টিভিটি বলা হয়ে থাকে, NH312 যেটা বর্ডার ট্রেড রুট বলা হয়ে থাকে, NH10 যেটা শিলিগুড়ি থেকে গ্যাংটক সংযোগ করছে, ঠিক আছে না। NH10 আরেকটা আছে 1110 সেটা শিলিগুড়ি দার্জিলিং মানে হিল রুট কানেক্টিভিটি। দেখতে পাচ্ছেন জায়গাটা, এই 7খানা জায়গাকে কিন্তু এখন পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী উনি কিন্তু তুলে দিয়েছেন কেন্দ্রীয় সরকারের হাতে। এবার প্রশ্ন হচ্ছে কেন এই রাস্তাগুলো কেন এত গুরুত্বপূর্ণ, তার পেছনে কারণ কি? কারণ এই রাস্তা দিয়ে সেনাবাহিনী কনভয় কিন্তু যাতায়াত করে থাকে, এই রাস্তাটা দিয়ে, এই চিকেন নেক দিয়ে কিন্তু সেনাবাহিনী যাতায়াত করে থাকে নর্থ ইস্টের মধ্যে। শুধু কি সেনাবাহিনী যাতায়াত করে, আমরা যারা নর্থ ইস্টে ঘুরতে যাই ট্যুরিজম, তারাও কিন্তু এই রাস্তা দিয়েই যান। যারা মানে বর্ডার ট্রেড নির্ভর করে এই রাস্তা দিয়ে বর্ডার ট্রেড হয়ে থাকে, এই রাস্তা দিয়ে বর্ডার ট্রেডটা হয়ে থাকে, এবং মানে চীন সীমান্তে পৌঁছাতে গেলে এই রাস্তা দিয়েই যেতে হয়। কিন্তু সমস্যা হলো ল্যান্ড সাপ্লাই, এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, সরু রাস্তা, যার ফলে রাস্তা ভেঙে যায়। এবার প্রশ্ন হচ্ছে রাস্তা ভেঙে যায় যেহেতু চাই, তাই কেন্দ্র চাইছে রাস্তাটাকে একটু চওড়া করতে এবং স্ট্রং ইনফ্রাস্ট্রাকচার বানাতে এবং দ্রুত রিপেয়ার করতে যাতে হয় সেরকম ব্যবস্থা তৈরি করে নিতে, সেটা কেন্দ্রীয় সরকার চাইছে এই রাস্তার ক্ষেত্রে, চাইছে এই মুহূর্তে। আর ঠিক সেই সময় চলে আসছিল রাজনৈতিক দ্বন্দ্ব। যখন কেন্দ্রীয় সরকার চাইছে এই জায়গাটা আরো ডেভেলপ করতে, রাজনৈতিক দ্বন্দ্ব এসে হাজির। কিসের রাজনৈতিক দ্বন্দ্ব? বিজেপি বহুদিন ধরে অভিযোগ করছিল, কেন্দ্রীয় সরকার অভিযোগ করছিল যে পশ্চিমবঙ্গ সরকার ইচ্ছাকৃতভাবে এই স্ট্র্যাটেজিক প্রজেক্টটাকে আটকে দিয়েছে, পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল, কারণ তারা বহুবার ল্যান্ড চেয়েছিল, ল্যান্ড দেয়নি। অপরদিকে তখনকার সময় যে মুখ্যমন্ত্রী ছিলেন মানে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি জানিয়েছিলেন যে বর্ডার সিকিউরিটি কেন্দ্রের দায়িত্বে, সেন্ট্রাল গভর্নমেন্ট দায়িত্ব, সেটা তাদের রাজ্যের দায়িত্ব নয়। আর যার ফলে বিষয়টা কি হয়েছিল, কেন্দ্র বনাম রাজ্যের রাজনৈতিক পরিবেশ তৈরি হয়ে গেছিল, ন্যাশনাল সিকিউরিটি নিয়ে একটা বিতর্ক তৈরি হয়ে গেছিল, এবং স্ট্র্যাটেজিক ইনফ্রাস্ট্রাকচার নিয়েও কিন্তু একটা বড় ইস্যু চলে আসছিল। আর এরই মাঝখানে চলে আসলো চীন, একটা বড় ফ্যাক্টর। কারণ ডোকলাম সংকট, আপনাদের মনে আছে ডোকলাম ইস্যুটা নিয়ে কি হয়েছিল? ডোকলাম ইস্যু 2017 সালে ঘটনাটা মনে আছে? ডোকলাম হলো ভারত, ভুটান এবং চীনের একটা ট্রাই জাংশনে একটা মালভূমি। চীন যেখানে চেয়েছিল এখানে রাস্তা বানাতে, যদি চীন সেদিন মানে রাস্তা বানিয়ে নিত, তাহলে সেখানে স্থায়ী সামরিক উপস্থিতি চীন করে নিতে পারতো। তাহলে তারা শিলিগুড়ি করিডোরের ওপর নজরদারি রাখতে পারত। এমনকি এই করিডোরে, শিলিগুড়ি করিডোরকে নিয়ে ভবিষ্যতে হুমকিও দিতে পারত চীন। যার জন্য ভারত সরকার কি চাইছে, যে এখানকার রাস্তা চওড়া হোক, এখানে টানেল হোক, এখানে দ্রুত সেনা মোতায়েন করার ব্যবস্থা করা হোক। ভারত সরকার সেই কাজটাই করেছে। অপরদিকে বাংলাদেশও একটা বড় ফ্যাক্টর, ছোট্ট দেশ যারা আমাদের জন্য স্বাধীনতা পেল, সেই দেশ এখন বিশাল বড় বড় কথা বলে, এই চিকেন নেক কেটে দেবো, এই করে দেবো। ভাই কি আর বলবো, ছাড়ুন, বাদ দিন। এর প্রশ্ন হচ্ছে বাংলাদেশেও তো গুরুত্বপূর্ণ, কারণটা কি, এই শিলিগুড়ি করিডোরের ঠিক দক্ষিণ অংশে দেখতে পাচ্ছেন বাংলাদেশ রয়েছে। শেখ হাসিনার সঙ্গে যতদিন ছিল বাংলাদেশে, ততদিন মানে তুলনামূলকভাবে পরিস্থিতি একটা স্থিতিশীল ছিল। শেখ হাসিনার পর ইন্টারিম গভর্নমেন্ট এলো, মোহাম্মদ ইউনূস নানান ধরনের কথাবার্তা বলে আসছে। তারপর আমরা দেখতে পাচ্ছি নানান ধরনের রাজনৈতিক ঝড় এবং অস্থিরতা পরিবেশ বাংলাদেশে তৈরি হচ্ছে, যার ফলে ভারতে একটা উদ্বেগ পরিবেশ তৈরি হয়েছে যে চীনের প্রভাব বাড়ছে বাংলাদেশের মধ্যে, চীন প্রচুর পরিমাণে ফান্ডিং করছে বাংলাদেশের মধ্যে।
চীনের সাথে বাংলাদেশ ডিল করেছে যে চীন থেকে তারা 80% অস্ত্র কিনবে। চীনের নানান আধুনিক মিসাইল এখন বাংলাদেশে যাচ্ছে, চীন বাংলাদেশ সহযোগিতা বাড়ছে। এইখানেই ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা এখানে পরিষ্কারভাবে তাদের বক্তব্য। আন্ডারগ্রাউন্ড, এই যে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি করিডোরটা, এটা আন্ডারগ্রাউন্ড রেলওয়ে টানেল করতে চলেছে আন্ডারগ্রাউন্ড এই জায়গাটা। কারণটা কি? ভারত পরিকল্পনা করেছে যে 35 কিলোমিটার পর্যন্ত, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন 35 কিলোমিটার পর্যন্ত আন্ডারগ্রাউন্ড টানেল তৈরি করা হবে, রেল করিডোর তৈরি করা হবে। যদি যুদ্ধ লাগে কোনোদিন, তাহলে যুদ্ধ তো উপরে হবে, টানেলের নিচে তো হবে না। এই জন্য 35 কিলোমিটার কি করছে চেয়েছে যে আন্ডারগ্রাউন্ড টানেল করা হবে। অপরদিকে ব্রহ্মপুত্র মানে আন্ডার ওয়াটার টানেল, হ্যাঁ এটাও গুরুত্বপূর্ণ, কারণ আসামে ব্রহ্মপুত্র নদীর নিচে টুইন টিউব টানেল তৈরি করা হচ্ছে। উদ্দেশ্য কি? দ্রুত সেনা চলাচল করতে পারবে, কম লজিস্টিক টাইম লাগবে, সাথে সাথে উন্নত পরিমাণে কানেক্টিভিটি তৈরি হবে। এবং সাথে সাথে ভারত সরকার চাইছে এইখানেই এই জায়গাটার মধ্যে যে হাইওয়ের ওপরে, ন্যাশনাল হাইওয়ের ওপর এয়ার ট্রিপ প্রজেক্ট করতে। কারণটা কি? কারণ অনেক সময় এমনভাবে তৈরি হয়েছে যে জরুরি অবস্থার সময় করে হেলিকপ্টার নামাতে হবে, যাতে সেই সময় হাইওয়ের ওপরে এমন ব্যবস্থা থাকে যেন ফাইটার এয়ারক্রাফট নামতে পারে, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট নামতে পারে, রাস্তার ওপরে নামতে পারে। অপরদিকে সাথে সাথে ভারত সরকার কি করেছে? নতুন মিলিটারি বেসও শিলিগুড়ি পাশে করে দিয়েছে। বাংলাদেশ সীমান্তে সেনা বাড়ছে, র্যাপিড রেসপন্স স্যাংশন তৈরি হয়ে গেছে, সাথে সাথে নর্থ ইস্ট লজিস্টিক নেটওয়ার্ক আরও শক্তিশালী করছে। চারিদিক থেকে এখন একটাই জায়গা, সেটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ এবং চীনের রাতে ঘুম হারাম হয়ে গেছে। অপরদিকে ভারতীয় সরকারের আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে অ্যাক্ট ইস্ট পলিসি। এই অ্যাক্ট ইস্ট পলিসি কি? ভারত চাইছে মায়ানমার, থাইল্যান্ড এবং আসিয়ান দেশগুলির সাথে আরও শক্তিশালী কানেক্টিভিটির রাস্তা তৈরি করতে। যেটা তখনই সম্ভব যখন শিলিগুড়ি করিডোরকে আরও শক্তিশালী করতে পারবে, ঠিক তখনই কিন্তু এগুলো সম্ভব। দেখুন পাশে মায়ানমার রয়েছে, যে শক্তিশালী রাস্তা তৈরি হয়ে যায় আরও, তখন তো সম্ভব না, ট্রান্সপোর্ট সুবিধা হয়ে যাবে। শেষ কথা আমি একটাই আপনাদের উদ্দেশ্যে বলবো যে পরিষ্কারভাবে বুঝতে পারছি শিলিগুড়ি করিডোর শুধুমাত্র একটা রাস্তা নয়, ভারতের লাইফ লাইন। এটা ভারতে মানে স্ট্র্যাটেজিক লাইফ লাইন, মিলিটারি ব্যাকবোন এবং নর্থ ইস্টের একমাত্র ভরসা। অতএব ভবিষ্যতে জিও পলিটিক্সের যুদ্ধের একটা কেন্দ্রবিন্দু হচ্ছে এই শিলিগুড়ি করিডোর। তো আপনাদের কি রায়, আপনাদের কি মতামত? আপনাদের রায় এবং আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তুলে ধরবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় তথ্য এবং লজিক দিয়ে এবং যুক্তি দিয়ে আপনাদের সামনে আমি পরিবেশন করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।